না, আমার খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা এই যে ময়ূক যে অ্যারেঞ্জ করেছে পুরো বিষয়টা, আহ, ও খুব কাছের আমার এই তো ময়ূক, এই যে ময়ূক। আর আমার খুব প্রিয়, এবং আমাদের ওর মানে ওর একটা রিহার্সাল স্পট আছে, সেখানে আমি প্রচুর ডান্স রিহার্সাল করি আমাদের সিনেমার যখনই কোনো গান রিহার্সাল হয় সেখানে। এবং মির্জার সময়তেও প্রচুর পাশে ছিল, এবং আমি বলেছিলাম মির্জার সময় আমার 400 ডান্সার্স লাগবে টাইটেল ট্র্যাকে। অবশ্য দাদা হয়ে যাবে। আমার প্রচুর স্টুডেন্টস আছে এবং তাদেরকে আমি খুবই ভালোবাসি, তারাও আমাকে খুব ভালোবাসে। প্রচুর সাপোর্ট পেয়েছি, তো ও যখন ডাকলো না ডেকে মানে না এসে পারলাম না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আজকে এই স্পেশাল দিনে তুমি বেঙ্গল ইন্ডাস্ট্রিজ ডান্সার্স এর একটা আলাদাই ইমোশনস, থ্যাংক ইউ। সেই জায়গায় তুমি আজকে আমার স্টুডেন্টসদের সাপোর্ট করতে এসেছো, মানে ইটস আ হিউজ অনার ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, না, থ্যাংক আর ইউ। আর বাংলাতে সত্যি কথা বলছি, আমরা যেমন সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলা ইন্ডাস্ট্রিটা বাঁচানো যায়, সেই জায়গা থেকে এই যে ডান্সের এই জিনিসটাকে বাঁচিয়ে রাখা, তুলে ধরা, এবং এক এক সময় সত্যি কথা বলছি, আমি আগেও বলেছিলাম যে এক এক সময় একটা এমন পরিস্থিতি মাঝখানে ক্রিয়েট হয়ে গেছিল যে ইচ্ছাই করতো না যে আরেকটা সিনেমা শুরু করি তাড়াতাড়ি, ওই কিক পেতাম না। আবার জানি অনেক হার্ডলস এর মধ্যে দিয়ে যেতে হবে, এই নিয়ম ওই নিয়ম, এই ওই হ্যান ত্যান, নিজেরই ইচ্ছা করতো না নতুন নতুন কিছু ওই এন্থু নিয়ে ওই এনার্জি নিয়ে স্টার্ট করি। সেই জায়গা থেকে ও এতটা সুন্দর করে মানে আজকে এত বড় করে একটা ইভেন্ট, ও স্টুডেন্টদের জন্য একটা ডান্সিং ইভেন্ট সুন্দর করে অর্গানাইজ করেছে। হ্যাটস অফ টু হিম। ওদের মতো ছেলেদের জন্যই আমরা এনার্জি পাই। থ্যাংক ইউ। অঙ্কুশদা, তোমার কাছে যদি বলা প্লেলিস্টে এমন কোন গানটা আছে যেটা শুনলেই অঙ্কুশদার মন এবং হাত পা নেচে ওঠে? দেখো, আমার যদি নিজের গান বলো তাহলে সত্যি কথা বলছি, আমার পাক্কা ঘুঘুমাল গানটা বা দিল দরদিয়া, এই গানগুলো। বাকি তো আমাদের যারা জিদ্দা আছে, দেবদা আছে, বুম্বাদা আছে, ওদের প্রত্যেকের গানগুলো তো আমি সেই চিরকাল শুনে এসেছি, তারপরেই ওই এনার্জিটা পেয়েছি যে ইন্ডাস্ট্রি জয়েন করবো। তখন তো আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, তো ওদেরই গান শুনে সবই। তো সে তো প্রচুর, মানে সেই লিস্ট আর এন্ড হবে না সত্যি কথা আচ্ছা, বলতে। একটু আগে বললে ইচ্ছেটা চলে গেছিল, এখন কি আর না, এটা আমি কিন্তু ইচ্ছেটা ভিডিও ফিরছে? বানিয়েছিলাম, এটা তোমরা হয়তো জানবে। নারী চরিত্র পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যখন 2026-এ আমার কোনো সিনেমা রিলিজ করছি না, তখন সেই সময় মানে একটু মন খারাপ হয়েছিল, এবং বলেছিলাম যে একটা সময় তাও মনে হতো যে ওকে নেক্সট নেক্সট শুরু করি, কি করব। এখন সেই সময় এত তারপর স্টেজেস গুলো মাথায় আসছিল, এরপর ওই ছবির গল্প নিয়ে ওর কাছে ছোট, ওর ইয়ের কাছে ছোট, কতজন কাকে নিয়ে কাজ করতে হবে, কি করতে হবে, কবে রিলিজ করব, সে রিলিজ করতে দেবে কিনা, শরীর ছেড়ে দিয়েছিল সত্যি কথা বলতে। তো ওই জন্য ইচ্ছে মানে আমি ভেবেছিলাম 2026-এ কিছুই করবো না, সত্যিও করছি না, হয়তো শুটিং শুরু করব আর 3-4 মাস পর বা পুজোর পর শুটিং শুরু করব, যেগুলো রিলিজ করবে 2027-এ। আর এখন তো একটু মনে হচ্ছে সব ঠিকঠাক দিকে এগোচ্ছে, দেখা যাক। অঙ্কুশদা কি এখন সরকারের কাছে অলরেডি রুলে বিশ্বাসী? হ্যাঁ, এই র্যাট রেসে খুব একটা আমি বিশ্বাসী নই, কারণ সত্যি কথা বলছি, যদি মাথার মধ্যে এটা ঢুকে যায় যে একটা বছর বা 2 বছরও ইনফ্যাক্ট যদি ছবি না আসে, তাহলে কি হারিয়ে যাব, তাহলে কি মানুষ ভুলে যাবে, এইটার চক্করে খারাপ ছবি বানানোর থেকে বা এমন কোনো গল্প হাফ হার্টেডলি বানানোর থেকে আস্তে করে রয়েস হয়ে ভালো গল্প বানানো। কারণ এখন সত্যি মানুষকে থিয়েটারে আনাটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, এত ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, এত কিছু হয়ে গেছে, তো থিয়েটারে গিয়ে কোন সিনেমা খুব মানে আনন্দ করে দেখবে, সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো সেই রকম গল্প বেছে আনাটাও একটু তো টাইম লাগে। আচ্ছা, অঙ্কুশদা, টলিউড ইন্ডাস্ট্রিতে কি কি পরিবর্তন চাইছো? আজকে আমার একটা খুব বক্তব্য ভালো লাগলো রূপাদির, যেটা আমি দেখলাম। খুবই ভালো লাগলো যে নাটক নাটকের মতো হবে, এবং যে যার মতো বক্তব্য রাখবে, সে যে সরকারের হয়ে যেই কথা বলুক না কেন, সে বলতে পারে। এটা আমার খুব ভালো লাগলো শুনে, আজকে সত্যি খুব ভালো লাগতো। আমার মনে হচ্ছে আহ, যাই চেঞ্জেস আসছে ভালো দিকেই আসছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর অবভিয়াসলি ইন্ডাস্ট্রিতে এটাই আমি আগেও অনেকবার বলেছি যে যে পরিবর্তনটা আমরা চিরকাল আশা করব, সেটা হচ্ছে যে আর যাই হোক, যাই নিয়ম আসুক, যেটাই আসুক, সেটা কোনো নিয়ম কোনোদিন প্রডিউসার যাতে সিনেমা না বানাতে পারে, প্রডিউসারের ওপর প্রেশার পড়লো, যে কোনো টেকনিশিয়ানদের ওপর প্রেশার পড়লো, সিনেমাটা কম্প্রোমাইজ হলো, আলটিমেটলি গিয়ে কোনো নিয়মই সেটা জাস্টিফাই করতে পারবে না। সো নিয়ম হয়তো অবভিয়াসলি কোনো না কোনো নিয়ম থাকবে, বাট এভরিথিং হ্যাজ টু বি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিল্ম। মেইনলি প্রডিউসার যদি আমি বলে থাকি, কারণ প্রডিউসার বাঁচলেই আমরা সকলেই বাঁচবো, এটা যখন আমি শুধু অভিনেতা ছিলাম তখনও বিলিভ করতাম। এই রিসেন্টলি দুটো ছবি প্রডিউস করেছি বলে এখন প্রডিউসারদের মতো কথা বলছি তা না, যখন শুধু অভিনেতা ছিলাম আমি তখনও বলেছিলাম। আমি নিজেও রিয়েলাইজ করতে পারছিলাম যে আমিও কাজ তখনই পাবো যখন প্রডিউসার আমাকে ডেকে কাজ দেবে, তার জন্য প্রডিউসার বাঁচাটা খুব ইম্পর্টেন্ট। সো এই অল দ্য নিয়মস, যেই যেই নিয়ম থাকুক, যাই রুলস থাকুক, ইট হ্যাজ টু বি ইন সাচ আ ওয়ে যে যাতে ভালো করে সিনেমাটা হতে পারে, তাতে যেন কোনো বাধা না থাকে। আচ্ছা অঙ্কুশদা, এই বিষয়ে কি রুদ্রদার সাথে বা বাপিয়াদির সাথে তুমি কোনো আলোচনায় বসবো, তোমার যদি মতামত? রুদ্রদার সাথে তো এই নিয়ে
চিরকালই কথা হয়ে এসছে আমার চুলদাদা বাড়িতে আড্ডা হোক যেটাই হোক, সেটা তোমার বিবাহ অভিযানের সময় হোক বা অন্যান্য সময় হোক, তো রুডির সাথে সবসময় এই নিয়ে কথা হয়। তো এবার অবভিয়াসলি আমি খুব খুশি যে যাদের যাদের মোটামুটি এখন দায়িত্ব দেওয়া হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির, তাদের সাথে তো আমি বহুদিন ধরে তাদের সাথে আমার চেনা জানা, স্পেশালি রুডি যদি আমি বলি, তাদের মানসিকতাটাও আমি জানি। যেমন আজকে আমি বললাম যে রূপাদের আজকে খুব ভালো লাগলো আমার বক্তব্যটা, তো যদি এরকম মানসিকতার লোকজন হাল ধরে, তো আই বি ভেরি হ্যাপি। অঙ্কুশ দা, তুমি যেটা একটু আগে বললে নতুন প্রজেক্টের খুব সাপোর্ট দরকার। তুমি ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছরের উপর কাজ করছো। তোমার যখন 15 বছর second- হয়ে গেছে, হ্যাঁ। তোমার যখন সেকেন্ড প্রজেক্টটা আসলো, সেই সময় তো তুমি বারবার চেয়েছিলে 14 ফেব্রুয়ারি দেওয়া হয়, কারণ এটা টেস্টিং টাইম। এবং তোমার ছবিটা যেরকম ছবি, তুমি যদি একটু ইন্ডাস্ট্রির মধ্যে থেকে যদি সাপোর্টটা পেতে, মনে হয় না যে তুমি যত ভালো ছবিটা বানিয়েছিলে, বক্স অফিসটাও ডিজার্ভ করে, বিং এন প্রডিউসার, বিং এন একটা। বিশ্বাস করে আমি ন্যাগিং করছি না, আমি এই বিষয়টাকে নিয়ে আমি নিজের জন্য আর বলছি না, আগেও বলেছি কিছু, আর এগুলো আমি ন্যাগিং মনে হয়, আমি সেগুলো বলছি না। কিন্তু যে পরিস্থিতিটা আমি বুঝতে পারছিলাম যে কোন দিকে এগোচ্ছে, সেটাতে আমি বুঝতে পারছিলাম যে ছবি করা প্রযোজকদের ক্ষেত্রে ছবি করা, ছবি প্রপার রিলিজ করা এটা মুশকিল। যেমন এই যে কত কোটি টাকার বাজেটের ছবি হবে ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি কত কোটি টাকার বাজেটের ছবি হবে এটা বাইরের কেউ ডিসাইড, বা সেই অনুযায়ী তাকে সেই পজিশনিং করা হবে একটু মুশকিল হয়ে যায়। কারণ আজকে শুনতে অঙ্কটা 2 কোটি 3 কোটি মনে হয়, কিন্তু কারুর কাছে 200 কোটি টাকা আছে, সে একটা 2 কোটি টাকার ছবি বানাচ্ছে, আর কারুর কাছে 50 লক্ষ টাকা আছে, সে কষ্ট করে 2 কোটি টাকার ছবি বানাচ্ছে। তখন কিন্তু এই 2 কোটি টাকার ভ্যালুয়েশনটার মধ্যে অনেক ডিফারেন্স চলে আসে। তো অবভিয়াসলি যার কাছে এত টাকা আছে সে একটা এমনি জাস্ট 2 কোটি টাকার ছবি বানিয়ে দিল, সে বেশি সংখ্যক ইয়ে পাবে, বেনিফিট পাবে। আর যে কষ্ট করে 2-2.5 কোটি টাকার ছবি বানিয়েছে, যার কাছে ছিলই 50 লক্ষ টাকা, এখান ওখান থেকে মার্কেট থেকে টাকা তুলে একটা ভালো ছবি বানাতে, তো সে কি জায়গা পাবে না? তো সুতরাং কোথাও না কোথাও আমার মনে হয় যে বাজেট ওইভাবে ডিসাইড হয় না, বাজেট কখনো অঙ্কে ডিসাইড হয় না, একটা ছবির ভ্যালু কখনো তার বাজেটে ডিসাইড হয় না, কখনো না। তো সুতরাং একটা ভালো ছবি ভালো জায়গা পাওয়া উচিত সবসময়। আর আমি যেটা আগেও বলেছি, মানে বারবার বলেছি, যে প্রযোজকরা যাতে শান্তি মনে সিনেমা বানাতে পারে। আজকে আমার টাকা লগ্নি হয়ে আছে, আমি বানাচ্ছি, আমি ডিসাইড করব এই ছবিটা ভালো করে বানাতে গেলে সে কত টেকনিশিয়ান লাগতে পারে, কবে রিলিজ হতে পারে, কবে কি হতে পারে, সেটা আমরা ডিসাইড করব। আর এই যে একসাথে ক্ল্যাশ হওয়ার বিষয়টা ডিস্ট্রিবিউটর এক্সিবিটররা বুঝে নেবে। সবার ছবি তো সেম মেরিট হয় না। আজকে আমাকেও বুঝতে হবে, ফর এক্সাম্পল আমার সাথে বড় কোনো নায়ক বা বড় কোনো প্রযোজকের ছবি ক্ল্যাশ হচ্ছে, আমি গায়ের জোর নিয়ে তার থেকে বেশি রিলিজ আশা করব, বা গাজোয়ারি দেখে বলবো আমি তার থেকে বেশি রিলিজ, এটা আমার বোকামি। আমার বোকামি, আমায় বুঝতে হবে যে আমার ছবিটা তাদের তুলনায় কোথাও না কোথাও একটু পিছিয়ে, বা কোথাও না কোথাও সেই, তো আমাকে যা শো টাইমিং দেবে আমি রাজি হয়ে যাবো। দ্যাটস ইট। এটা তো এক্সিবিটর ডিস্ট্রিবিউটররা ডিসাইড করবে, এটা চিরকাল তাই হয়ে এসছে, তাতে কোনোদিন আমাদের মধ্যে কোনো ইস্যু হয়নি। তো আমার মনে হয় যার না কোনো টাকা লগ্নি করা আছে, না কিছুই আছে, যারা সিনেমাটাও বোঝে না, তারা এসে বলে দেবে কবে রিলিজ, কবে কি, কত বাজেট, এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হয়েও গেছে আমার মনে হয়। অর্জুনদা, আজকে বারবার নন্দনে কথা হচ্ছে মেধার নিরিখে ছবি পাওয়া নিয়ে এবং ছবি মুক্তি নিয়ে। এবার এখন তোমার মনে হয় যারা যারা মাথায় আছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মেধাটাই আসলে মূল্য পাবে, এবং মেধার এই নিরিখটা কি হতে পারে বলে তোমার মনে হয়? মানে হোয়াট ইজ মেরিট? না, নন্দনে চিরকাল আমাদের নন্দনে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল যে কি ছবি রিলিজ করছে সেটার উপর যে আমরাও নন্দন পেলে খুব খুশি হতাম। আর ওই 900 950 সিট সেটা ভর্তি হওয়া সত্যি আমাদের কাছে খুব গর্বের ব্যাপার ছিল। তো অবভিয়াসলি সেটা যদি একটা নন্দনে একটা স্ক্রিনিং কমিটি থাকতো আগে, যেটা আমি জানতাম যে তাদের সিনেমাটা দেখতো যে এটা নন্দনের জন্য অ্যাপ্ট কিনা, সেইটা আস্তে আস্তে কাস্টিং এর দিকে চলে গেল। কাস্টিং কারা কারা আছে, তারা আমাদের পছন্দের কিনা, এইগুলো। এমনি ছবির মেরিট কি, যেটা কিরকম মেরিট, কারা কারা ফ্যামিলি নিয়ে দেখতে আসতে পারবে কিনা, সেই রকম একটা ব্যাপারে ছিল যে নন্দন এটা চালানো যাবে কিনা। কিন্তু সেটা যখন কাস্টিং এর দিকে চলে গেল, যে ও থাকলে হবে না, ও থাকলে হবে না, সেটাও না।